আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে 2026 বিশ্বকাপকে কেন্দ্র করে অলরেডি বড় বড় যে জাতীয় টিমগুলো রয়েছে তারা অলরেডি তাদের স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে। যেখানে আপনি ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, তারপর হচ্ছে পর্তুগাল এই টাইপের যে টিমগুলো রয়েছে, ক্রোয়েশিয়া এরা অলরেডি তাদের স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে। বাট এখনো পর্যন্ত আপনি দেখতে পারবেন যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তিনি তার স্কোয়াডটা ঘোষণা করে নাই। কেন ঘোষণা করে নাই এটা নিয়ে কিন্তু আমি একটা সর্বশেষ ভিডিওতে কথা বলেছিলাম, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। ওইখানে আমি ডিটেলসে কথা বলার ট্রাই করেছি কেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এখনো পর্যন্ত তিনি তার স্কোয়াডটা ঘোষণা করে নাই, কেন তিনি লাস্ট মোমেন্ট পর্যন্ত তিনি তার স্কোয়াডটাকে ঘোষণা করবে না, সেটা নিয়ে আমি বিস্তারিত কথা বলেছিলাম। যাই হোক, আমরা ওই বিষয়টার দিকে যাব না। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটার দিকে ফোকাস করি। আর ওই বিষয়টা হচ্ছে আর্জেন্টিনার মিডফিল্ড। আপনি যদি এই মুহূর্তে আর্জেন্টিনার মিডফিল্ডের কথা বলেন তাহলে বিশ্বের বড় বড় বাগা বাগা যে টিমগুলো রয়েছে ওদের যে মিডফিল্ড সেটআপ, সেই মিডফিল্ডের চাইতে আর্জেন্টিনা কিন্তু কোনো অংশে কম নাই। হ্যাঁ, আপনি হয়তোবা এই জায়গাটাতে আদার্স যে টিমগুলো রয়েছে এদের মতো বড় বড় প্রত্যেকটা ফুটবলার যেভাবে বড় বড় নাম, ওই বড় বড় নাম কিন্তু দেখাতে পারবেন না। কিন্তু তাদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির উপর ভিত্তি করে অবশ্যই বড় বড় যে জাতীয় টিমগুলো রয়েছে এদের কাতারেই কিন্তু এদেরকে রাখতে হবে। অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, এনজো ফার্নান্দেস রিসেন্টলি যে ফর্মে আছে, ওরে কি আপনি ছোটখাটো মিডফিল্ডার মনে করেন? ম্যাক এলিস্টারের সময়টা হালকা একটু খারাপ যাইতেছে, বাট ওরে কি আপনি ছোটখাটো মিডফিল্ডার মনে করেন? আবার রদ্রিগো, ডি পল, আর্জেন্টিনার টিমে বেসিক্যালি আর্জেন্টিনার টিমে কি করে সেটা কি আপনারা ভুলে গেছেন? সবকিছু মিলিয়ে কোনোভাবেই কিন্তু আপনি আর্জেন্টিনার মিডফিল্ডকে ছোট করে দেখতে পারবেন না। আপনি ওরা ছোট মনে করবেন, জায়গা মতো পিনটা কিন্তু মেরে দিবে। যেমনটা কিন্তু আপনি গত বিশ্বকাপে স্পেনের ইয়ের কথা মনে আছে, ফ্রান্সের কথা মনে আছে, কিভাবে মিডফিল্ড থেকে গোলগুলা আর্জেন্টিনা আদায় করে নিছিল। অ্যালেক্সিস ম্যাক এলিস্টারের পাসগুলার কথা মনে আছে? হয়তো আপনারা ভুলে গেছেন। লিয়ান্দ্রো পারাদেস যে ফুটবলার ডিফেন্সিভ মিডফিল্ডার, তার নামটা হয়তো আপনারা সবাই বলবেন না যে বড় কোনো নাম, কিন্তু ও ডিফেন্সিভলি যেভাবে সলিডিটি আর্জেন্টিনার টিমে নিয়ে আসে, সেই সাথে ও যেভাবে লং বল গুলা দেয়, এই টাইপের লং বল কিন্তু বিশ্বের ভাগা ভাগা ডিফেন্ডাররাও কিন্তু, সরি মিডফিল্ডাররাও কিন্তু তেমন একটা দিতে পারে না। ও যে লেভেলের সার্ভিসটা দেয় আর্জেন্টিনাকে, হ্যাঁ হয়তো ক্লাবে এসে আপনি হয়তো তার কাছ থেকে ভালো সার্ভিসটা পাবেন না, বাট তিনি যখন আর্জেন্টিনার টিমে আসে তখন দেখতে পারবেন যে ও যে লেভেলের পাসগুলা আপনার ডিফলাইন প্লে মেকার হিসেবে ক্রিয়েট করে, এই টাইপের এই টাইপের পাস আপনি বাগা বাগা মিডফিল্ডারের কাছ থেকেও কিন্তু খুব কম যাবেন। তো যাই হোক, আমরা একটু মিডফিল্ড নিয়ে যেহেতু কথা বলতেছি, তখন আমাদের একটু বলতে হবে এবারের মিডফিল্ডে আর্জেন্টিনার টিমে কারা কারা ডাক পাইতে পারে, কাদের কপালটা খুলতে পারে, কাদের কপালটা এই মুহূর্তে ঝুলে আছে, সেটা নিয়ে কথা বলার ট্রাই করবো। তো আমরা যদি আর্জেন্টিনার মিডফিল্ড নিয়ে যদি কথা বলি তাহলে আমাদেরকে দেখতে হবে যে আর্জেন্টিনা বেসিক্যালি কোন স্ট্র্যাটেজিতে ফুটবল করে খেলে, ওরা কি ডিফেন্সটাকে বেশি প্রায়োরিটি দেয়, মিডফিল্ড নাকি ফাইনাল থার্ড, এই তিনটা জিনিসের মাঝে কোন বিষয়টাকে সবচাইতে বেশি প্রায়োরিটি দেয়। এই বিষয়টা আপনাকে বুঝতে হলে আপনাকে কিন্তু 2022 বিশ্বকাপের দিকে ফোকাস করতে হবে। 2022 বিশ্বকাপের দিকে যদি ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে আর্জেন্টিনা টোটালি 9 জন ডিফেন্ডার, 7 জন প্রথাগত মিডফিল্ডার নিয়ে খেলেছেন। সো বুঝতেই পারতেছেন ডিফেন্স এবং মিডফিল্ডকে বেশি প্রায়োরিটি দেয়। আদার্স যে ফুটবলার গুলা রয়েছিল তারা কিন্তু অ্যাটাকার এবং গোলকিপার কিন্তু ছিল। সো বুঝতেই পারতেছেন আর্জেন্টিনার ডিফেন্স এবং মিডফিল্ডকে বেশি প্রায়োরিটি দেয়। সো ডিফেন্সে এবারও আমরা দেখতে পারবো যে মোটামুটি 9 জন প্লেয়ার আছে, কারণ রাইট ব্যাকে সমস্যা রয়েছে, লেফট ব্যাকে সমস্যা রয়েছে। এইখানে কিন্তু একের পর এক প্লেয়াররা ইনজুরি পিক করতেছে, সেই অনুযায়ী এইখানে রাইট ব্যাকে সম্ভবত 3টা অপশন নিতে পারে। যদি 3টা অপশন নেয় তাহলে তো মোটামুটি ধরতে পারেন যে 9 জন ডিফেন্ডার। বাকি জায়গাটাতে আমরা যদি মিডফিল্ডের দিকে আসি তাহলে দেখতে পারবেন যে এবারও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি টোটালি 7 থেকে 8 জন মিডফিল্ডার নিয়ে 2026 বিশ্বকাপে যাবে। এখন কারা কারা যাবে আপনারা সবাই জানেন যে মুখস্থ নাম, রদ্রিগো, ডি পল, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, এনজো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারাদেস, এই 4টা মিডফিল্ডার যাচ্ছে। বাকি থাকে আর প্রথাগত 3টা মিডফিল্ডারের কথা যদি বলি, লিওনেল মেসিকেও আপনি মিডফিল্ডার ক্যাটাগরিতে ধরতে পারেন, বিকজ সে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে। হ্যাঁ, সে ফ্রি রোলে খেলে, কিন্তু তার যে অ্যাক্টিভিটিস, তার যে ম্যাচের ভিতরে তার যে রুলটা, সেটা কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা প্লে মেকারের রুলটাই কিন্তু থাকে। সো তাকেও আপনি মিডফিল্ডার ধরে নিতে পারেন। আমরা 5টা মিডফিল্ডার পেয়ে গেলাম। আর আছে বাকি আপনি ধরেন যে 2 থেকে 3টা। এই 2 থেকে 3টা মিডফিল্ডারের কথা যদি বলি, এজিকিয়েল পালাসিওস যে ফুটবলারটা আছে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে, ওই
ওই জায়গাটাতে মোটামুটি সে রিসেন্টলি ভালো করতেছে। গত বিশ্বকাপে ও খেলেছিল, বাট তেমন একটা গেম টাইমিং পায় নাই। এই জায়গাটাতে গুইদো রদ্রিগেজকে আমরা, লিয়ান্দ্রো পারাদেস এবং গুইদো রদ্রিগেজকেও কিন্তু খেলতে দেখতে পাইছি। দেখুন, আমি যদি গত বিশ্বকাপে যদি ক্রোয়েশিয়ার কথা বলি, ওইখানে দেখতে পারবেন যে আর্জেন্টিনা টোটালি 4টা মিডফিল্ডার নিয়ে খেলেছে। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস এবং লিয়ান্দ্রো পারাদেস, এই 4টা মিডফিল্ডার ছিল। সো আমরা কিন্তু দেখতে পাইছি ওই মোমেন্টে ক্রোয়েশিয়াকে কিভাবে ডিস্ট্রয় করে দিয়েছিল বেসিক্যালি মিডফিল্ডের জায়গাটাতে। হ্যাঁ, আর্জেন্টিনা 3-0 গোলে জিতেছে। ওইখানে ফরওয়ার্ডদের আপনি যেভাবে ক্রেডিট দিবেন, মিডফিল্ডকেও কিন্তু আপনার ক্রেডিট দিতে হবে, অবশ্যই ক্রেডিট দিতে হবে। সো ওই হিসাব করলে এবারের আর্জেন্টিনার মিডফিল্ডের সেট আপটাও কিন্তু মোটামুটি এরকম তো হইতেছে। তো আরো আমি যদি 2টা মিডফিল্ডারের কথা বলি, ফার্স্টটা মিডফিল্ডার তো হয়ে গেছে, আর যদি 2টা মিডফিল্ডারের কথা বলি, তাহলে এই মুহূর্তে আপনি দেখতে পারবেন যে ভ্যালেন্তিন বার্কো যে ফুটবলারটা রয়েছে, ও তো দারুণ শেপে আছে। ও ডিফেন্সিভ মিডফিল্ডার, লেফট ব্যাক, সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলতে পারে, ওর সম্ভাবনাটাও কিন্তু রয়েছে। সেই সাথে আরো কিছু ফুটবলার আছে, ম্যাক্সিমিলিয়ানো ফেরনের কথা বলতে পারেন, ওরও কিন্তু আমরা সুযোগটা দেখতে পাইতেছি। সেই সাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এবং ফাইনাল থার্ডে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যদি ধরি, তাহলে থিয়াগো আলমাদাও গত বিশ্বকাপটা খেলেছিল। সেই সাথে আপনি এই জায়গাটাতে দেখতে পারবেন যে জিওভানি লো সেলসো নামক যে ফুটবলারটা ছিল, সে কিন্তু গত বিশ্বকাপে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছে। এবারের বিশ্বকাপের আগ মুহূর্তে এসে কিন্তু তিনি আর্জেন্টিনা টিমে মোটামুটি ভালো একটা শেপে চলে এসেছেন, তাকে নিয়েও বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাট এই জায়গাটাতে কিন্তু তাদেরকে মাত্র একটা পজিশনের জন্য 6 থেকে 7 জন ফুটবলারকে এই মুহূর্তে যুদ্ধ করতে হইতেছে। দেখুন, আমি যদি থিয়াগো আলমাদার কথা বলি, তাহলে এই মুহূর্তে তার সম্ভাবনাটা, যদি ক্লাবের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে খুবই কম। ক্লাবের হয় এবার মৌসুমে 40টা ম্যাচে 4টা গোল, মাত্র 2টা অ্যাসিস্ট করছে। তো বুঝতেই পারতেছেন তেমন একটা ফর্মে নাই। আপনি যদি এমিলিয়ানো বুইন্দিয়ার কথা বলেন, তাহলে 2022 বিশ্বকাপে তাকে নিয়ে যাওয়া হবে কি হবে না এমন ধরনের একটা গুঞ্জন উঠেছিল, শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হয় নাই। সেই এমিলিয়ানো বুইন্দিয়া আরো একটা বিশ্বকাপ আসার আগে আর্জেন্টিনার টিমের ডাক পাওয়ার জন্য কিন্তু মোটামুটি ধরেন যে মোটামুটি যোগ্য একটা প্লেয়ার। কারণ দেখেন, এই এবারের মৌসুমে অলরেডি ইউরোপিয়ান লিগে তিনি যা করেছেন, বিশেষ করে সর্বশেষ ম্যাচটাতে তিনি যখন ইউরোপিয়ান লিগে অ্যাস্টন ভিলার হয়ে ফাইনালটা খেলতে নেমেছিলেন, ওইখানে একটা গোলে একটা অ্যাসিস্ট করেছেন। যে গোলটা করেছেন লেফট ফুটে, উইক ফুটে, আউটসাইড অফ দ্য বক্স থেকে গোলটা করেছেন। এগুলা দেখার পরে আসলে লিওনেল স্কালোনি এখন কিন্তু দুশ্চিন্তায় পড়ে গেছে, আসলে আমি কাকে নিব? থিয়াগো আলমাদাকে, যিনি কিনা ক্লাবে হয় যেমনই খেলুক, জাতীয় দলের হয় কনসিস্টেন্টলি পারফরমেন্স দিতেছে। বুঝতেই পারতেছেন এমন টাইপের একজন ফুটবলার যিনি কিনা থিয়াগো আলমাদা আর্জেন্টিনা টিমে রিসেন্টলি ভালো খেলতেছে, তাকে কিভাবে বাদ দিবে? সেই সাথে বুয়েন্দিয়া যে ফর্মে আছে, ও তো বুয়েন্দিয়া তো এবার মৌসুমে 53টা ম্যাচে আপনি দেখতে পারবেন যে 11টা গোল, 9টা অ্যাসিস্ট, সরাসরি 20 গোলে অবদান রয়েছে। ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোল প্লাস অ্যাসিস্ট হচ্ছে তার। ইউরোপিয়ান লিগে তিনি টোটালি 15টা ম্যাচ খেলে 10টা গোল প্লাস অ্যাসিস্ট রয়েছে, 4টা গোল করেছে, 6টা অ্যাসিস্ট করেছেন। তো বুঝতেই পারতেছেন এবারের ইউরোপিয়ান লিগের বেস্ট যে একাদশটা, সেই একাদশও তিনি জায়গা পেয়েছেন। তো বুঝতেই পারতেছেন যে থিয়াগো আলমাদা নাকি এই জায়গায় এমিলিয়ানো বুইন্দা, এটাকে নিয়ে কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে বিরাট একটা সমস্যার মধ্যে পড়তে হবে, কাকে আসলে সিলেক্ট করা হবে। তো এই জায়গাটাতে আর্জেন্টিনার যে মিডফিল্ড সেটআপটা, সেই মিডফিল্ড সেটআপ হিসেবে আপনারা সবাই জানেন যে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস, জিওভানি কি বলে লিয়ান্দ্রো পারাদেস, এরা কিন্তু মোটামুটি বিশ্বকাপে যাইতেছে। 4টা ফুটবলার ফিক্সড, লিওনেল মেসি ফিক্সড, 5টা ফুটবলার ফিক্সড, আর 2 থেকে 3টা ফুটবলার। এই 2 থেকে 3টা ফুটবলার সিলেক্ট করতে হলে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ঘাম ঝরে যাবে ভাই, ঘাম ঝরে যাবে। যেমনটা আমরা গত বিশ্বকাপে দেখছি, 1টা 2টা পজিশন নিয়ে ওরে যেই পরিমাণ ডিপলি চিন্তা করতে হয়েছে, সেম টু সেম এবার মিডফিল্ডের জায়গাটা নিয়েও কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে ডিপলি চিন্তা করতে হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। জিওভানি লো সেলসোর সম্ভাবনাটা রয়েছে, তারপর হচ্ছে ভ্যালেন্তিন বার্কের সম্ভাবনাটা রয়েছে, তারপর হচ্ছে আপনার এমিলিয়ানো বুইন্দার সম্ভাবনাটা রয়েছে, মানে আবলা জাবলা আরো অনেকগুলো ফুটবলার আছে যাদের সম্ভাবনাটা কিন্তু অনেকটা রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা আশা করি যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এন্ড অফ দা ডেতে তিনি যখন তার স্কোয়াডটা ঘোষণা করবে, বিশেষ করে ডিফেন্স মিডফিল্ডার জায়গাটা হেভি স্ট্রং হবে, হেভি স্ট্রং। ফাইনাল থার্ড তো স্ট্রং হবে, লাউতারো মার্টিনেজ আছে, তারপর হচ্ছে হুলিয়ান আলভারেজ আছে, তারপর হচ্ছে সিমিওনে আছে, গঞ্জালেস যদি যায় ও থাকতে পারে। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার ফাইনাল থার্ড নিয়ে কোনো কথা হবে না। তবে সবচাইতে বেশি যে স্ট্রং জায়গাটা হবে সেটা হচ্ছে মিডফিল্ড।
তো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।